যদিও খুবই বেদনাহত হৃদয়, তারপরও এই বৃষ্টিস্নাত দিবসে আপনারা আমাদের আবেদনে সাড়া দিয়ে এই বৃষ্টির মাঝে এসেছেন। আমি তার জন্য আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী এবং আমাদের ত্রিপুরা বিধানসভার সিপিআইএম পরিষদীয় দলের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আপনাদের এখানে আহ্বান করার মূল উদ্দেশ্য হল, বিষয়টা নতুন নয়, গত 3 সপ্তাহ ধরেই এগুলা নিয়ে আমাদের রাজ্যের সংবাদ মাধ্যমে এবং জনগণের মধ্যে নানাভাবে এই বিষয়গুলো আলোচিত হচ্ছে যে গত 7ই জুলাই তারিখে গন্ডাতুইশা মহকুমাতে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা, তাকে কেন্দ্র করে পরবর্তী সময়েতে আরও যে অসংখ্য অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সেগুলো সেখানে সরেজমিনে যেখানে ঘটনাগুলি হয়েছে এটা দেখার জন্য, এবং যারা সরাসরিভাবে যারা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের বাইরেও আরও অসংখ্য মানুষ পরোক্ষভাবে, তাদের সাথে কথাবার্তা বলার জন্য আমরা গতকাল গন্ডাছড়াতে আমরা গিয়েছিলাম। তো আমাদের টিমে ছিল, আমি ছিলাম সাথে, তার সাথে আমাদের পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নরেশ জমাতিয়া, সুধন দাস, আমাদের এই 2জন এমএলএ সুদীপ সরকার, নয়ন সরকার এবং আরেকজন রামু দাস। তার সাথে ছিলেন আরও একজন প্রবীণ আমাদের নেতৃত্ব, প্রাক্তন বিধায়ক নকুল দাস, এবং সেখানে স্থানীয়ভাবে যোগদান করেছিলেন আমাদের এই রাইমাবেলির প্রাক্তন বিধায়ক ললিত ত্রিপুরা, আমাদের সেখানকার পার্টির সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা এবং আরও অনেকে। আমরা যেসব সমস্ত জায়গাগুলোতে আমরা গেছি গতকাল, প্রথমত আমরা গেছি জগবন্ধু পাড়াতে। সেই পাড়াতে যে 7ই জুলাই পরমেশ্বর রিয়াং, একজন নিরীহ যুবক যে খুন হয়েছে আনন্দ মেলাতে, তাদের বাড়িতে পরমেশ্বর রিয়াংয়ের বাবা মা দুজনেই ছিলেন এবং তাদের পরিবার অন্যরা, তাদের সাথে কথা বলেছি আমরা। সেখান থেকে গেছি আমরা যে 7 তারিখের পর, বিশেষ করে 12 এবং 13 তারিখে পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যুর পর তার জেরে যে সমস্ত ঘটনাগুলি হয়েছে, তার সমস্ত জায়গায় 20 কাঠ, 6 কাঠ, তারপরে এই 7 কাঠ, তারপরে সেখানে 33 কেবি নামে একটা এলাকা আছে, সেখান থেকে দুর্গাপুর থেকে শর্মা বাজার, তারপর আরেকটা জায়গা কি নাম জানি, পাখি ত্রিপুরা এই পাড়া যেটা বলে, ওইখানে দুর্গাপুর, তারপর গন্ডাতুইশা হায়ার সেকেন্ডারি স্কুল, যেখানে এই যাদের ঘর হারা, বাড়ি হারা, সম্পদ হারা এই পরিবারগুলোকে যেখানে রাখা হয়েছে সেই শিবিরে, এবং সর্বশেষ যে জায়গায় এই আনন্দ মেলাতে এই ঘটনাটা থেকে সূত্রপাত, গন্ডাছড়া ডিগ্রি কলেজের পাশেই, জায়গাটার নাম বোধ হয় 30 কাঠ, এই জায়গা, এবং সেখানে আরও কিছু বাড়ি ঘরও পোড়ানো হয়েছে, এগুলো আমরা দেখেছি। এবং আমরা সেই জগবন্ধু পাড়া থেকে শুরু করে 30 কাঠ অবধি ক্ষতিগ্রস্ত প্রায়
সমস্ত পরিবারের সাথে আমরা কথা বলেছি। তার সাথে পাশাপাশি অন্যান্য লোকজন যারা গন্ডাছড়ার প্রত্যক্ষদর্শী এবং নানাভাবে যারা ক্ষতিগ্রস্ত। আমরা প্রথমত সেই 7 তারিখের ঘটনা থেকে তারপর 12-13 তারিখে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন আমরা করছি। পাশাপাশি এই ঘটনাকে সুযোগ নিয়ে যে লুটপাট, হিংসা, খুন ইত্যাদি হয়েছে আমরা তার নিন্দাও করছি। কেননা একটা দুর্ঘটনা ঘটতে পারে, এটাকে কেন্দ্র করে এই জাতীয় ঘটনা এটা মোটেই বাঞ্ছনীয় না। এখন এই ঘটনাগুলি কেন হলো বা তার প্রতিকার আমরা কি চাই এটা বলার আগে আমরা কি দেখেছি আমি একটু সেখানে প্রত্যক্ষদর্শী হিসাবে আজকে গতকাল প্রায় এই 3 সপ্তাহ পরও তার যে এই ধ্বংসলীলার যে জীবন্ত নিদর্শন যা দেখেছি আমরা একটু বর্ণনা করছি আপনাদের সামনে। যদিও ইতিমধ্যে নানাভাবে রাজ্যবাসী জেনেছেন প্রচার মাধ্যমের ইয়েতে, যে এখানে অগ্নিসংযোগ, লুট এরকম কোনো ঘটনায় আমাদের রাজ্যে অতীতেও বহু জায়গাতে হয়েছে, কিন্তু এই ঘটনা যেন একটা নতুন। যে প্রথম বাড়িঘর লুট করো, তার সমস্ত যে ভালো এই গবাদি পশু থেকে শুরু করে যেগুলো নেওয়া যায় না এটাকেও শেষ করে দিয়ে যাও, যেগুলো তুলে যাওয়া যায় হাঁস, মুরগি, ছাগল এগুলি লুট করো। বাড়িঘর ভেঙে আলমিরা বা অন্যান্য জিনিস এগুলো ভেঙে চুরে সেখান থেকে সমস্ত মূল্যবান জিনিস বের করো, তারপর সে বাড়ি সম্পূর্ণ ধ্বংস করে দাও আগুন লাগিয়ে, যাতে আর সে বাড়িতে ঢুকতে না পারে। তো সেখানে এই আমরা যা দেখেছি যে গৃহপালিত পশু রেহাই পায়নি, তারপর বাড়িঘর তো ধ্বংস হয়েছে, খুব সুন্দর সুন্দর বাড়ি, তার সাথে এই 4 হুইলার্স, 3 হুইলার্স এবং 2 হুইলার্স মিলে কমপক্ষে 15 থেকে 20টা তো হবে বা আরও বেশিও হতে পারে। এগুলো হয় ভেঙে চুরে একদম চুরমার করে দিয়েছে অথবা আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। দোকান, ভালো ভালো দোকান যা লুট করতে পারে তো করেছে, তারপরে আবার আগুন লাগিয়ে দিয়েছে। তো এই হলো যে ধ্বংসের যে কিচ্ছিনা অর্থাৎ শুধু একটা প্রতিহিংসা মেটানোর জন্য একটা আগুন লাগিয়ে দিলাম, একটা ভেঙে দিলাম তা নয়, যে সম্পূর্ণ তার বুক যাতে মাটিতে মিছিয়ে দেওয়া যায়, এই জাতীয় প্রচেষ্টা। আমরা এগুলি দেখার পর আমরা গেলাম এই রিলিফ ক্যাম্পে, গন্ডা তুইসা হায়ার সেকেন্ডারি স্কুলে। সেখানে যা দেখেছি এবং যা বর্ণনা শুনেছি, প্রথমত হলো যারা সেখানে এসছেন প্রায় 150 পরিবার, তারা বলেছেন এরকম 165 পরিবার বলে, 65 পরিবার, প্রায় 400-র উপরে হবে। তারা তো কিছুই আনতে পারেননি, কারণ তাদের বাড়ি ঘর সব পুড়িয়ে দেওয়া হয়েছে। একটা শুধু যে কাপড় পরেছেন এগুলো নিয়ে তারা এসছেন। এখন বৃষ্টি বাদলের দিন, শিশু আছে, বৃদ্ধ আছে, বৃদ্ধা আছেন, তাদেরকে কোথাও অস্থায়ীভাবে রাখতে গেলেও একটু কাপড় চোপড় দিতে হয়। প্রশাসনের তরফ থেকে কিছু পলিথিন আর পাতলা কিছু দেওয়া হয়েছে। তো এই অবস্থায় কি করে সে পরিবারগুলো বাঁচে?
তো স্বাভাবিকভাবে শিশুরা বয়স্করা এর অসুস্থ হয়ে পড়ছে। দুবেলা কোনো রকম খাবার মিলছে, এটা ঠিক, কিন্তু তাদেরকে দেখে এবং তাদের কথা শুনে যেটা মনে হয়েছে, শুধু দুবেলা খাওয়ানোটাই যথেষ্ট না। শিশু এবং বয়স্কা রুগ্ন এদের জন্য একটু বিশেষ খাওয়ার ব্যবস্থা করা দরকার, যতদিন না তারা সম্পূর্ণ যে তাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা এবং থাকার মতো উপযুক্ত এই পরিবেশ তৈরি করে তাদের ফেরত না পাঠানো যায়, এটা করা উচিত। তারপর একসাথে 4 শতাধিক লোক আছে, এখন পানীয় জল যে বাহিত রোগের প্রাদুর্ভাব হয় স্বাভাবিকভাবেই, এরকম কোথাও একসাথে বেশি দিন থাকলে একটা ফিল্টার নেই। ত্রিপুরা সরকার যারা সুশাসনের কথা বলছে, একটা ফিল্টারের ব্যবস্থা করতে পারেনি। তারপর স্কুলের অতিরিক্ত যে স্কুলে টয়লেট আছে ঠিক আছে, কিন্তু এতগুলি লোকের জন্য তো যথেষ্ট না। যেমন জল দরকার, তার সাথে এক্সট্রা স্যানিটেশন ব্যবস্থা করা দরকার, এটা করা হয়নি। তারপর এই মশারি দরকার, একটা মশারি দেওয়া হয়নি, কিছু এনজিও বোধহয় কিছু মশারি দিয়েছেন, দেওয়া হয়নি, বলছে মশার কামড়ে ম্যালেরিয়া হওয়ার উপক্রম। তারপর এরকম কোথাও ক্যাম্প হলে পরে, যদিও হাসপাতালটা খুব বেশি দূরে না, তারপরও প্রাথমিকভাবে প্রত্যেক দিনেই তো এই পেটের রোগ হচ্ছে বা অন্যান্য হচ্ছে, একটা মেডিকেল ক্যাম্প থাকা দরকার। এবং তার অভিযোগ করছে, একজন মহিলা দেখছি আমরা একদম জ্বরে কাঁপছে, বলছে সকাল থেকে বলা হয়েছে তাকে ওষুধ দেওয়ার জন্য বা ব্যবস্থা করার জন্য, প্রশাসনের যারা কর্তা ব্যক্তিরা আছেন বা দায়িত্বপ্রাপ্তরা আছেন, কেউ কর্ণপাত তারা সেখানে করেননি। তো এই হলো একটা কি বলে খুবই প্যাথেটিক একটা চিত্র এই ক্যাম্পটার। এইভাবে ক্যাম্প চলতে পারে না। সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে এগুলি নজর দেওয়া দরকার। আমরা এগুলো দেখে উপলব্ধি করেছি, যারা সরাসরি যারা ক্ষতিগ্রস্ত এবং অন্যান্যভাবেও বাজার ইত্যাদি না মিলার কারণে, কাজকর্ম না হওয়ার কারণে প্রায় গোটা গন্ডাছড়া মহকুমার জনসাধারণই এই ক্ষেত্রে কোনো না কোনোভাবে অ্যাফেক্টেড। অবশ্যই এই 165 পরিবার সবচেয়ে বেশি অ্যাফেক্টেড। তো আমরা প্রশাসনের কাছে, সরকারের কাছে যে দাবি রাখব, যে সাজেশন আমরা রাখব প্রাথমিকভাবে, যে এই পরিবারগুলো যতদিন না তাদের বাড়ি ঘরে ফিরতে পারছেন, এই যে ক্যাম্পের অবস্থা বললাম, সেই ক্যাম্পে শুধু ক্যাম্পে কোনো রকমে একটা মাথা গোজানো ঠাঁই করে দেওয়া না, তাদের প্রপারলি খাওয়া, পড়া, স্বাস্থ্য এবং সমস্ত কিছু মেনটেন করার জন্য, এমনকি যে সমস্ত শিশুরা যাদের স্কুল আছে, বালুবাড়ি আছে, তারাও যাতে টেম্পোরারিলি সেই সুযোগগুলি পান। যতদিন সে ব্যবস্থা না হয়, তাদের এই স্কুলে হোক বা অন্য কোনো একটা ভালো জায়গাতে তাদের এটা করতে হবে। 2, আমরা কথা বলেছি প্রত্যেকটা পরিবারের সাথে যে আপনাদের যে এত ক্ষতি হলো, বিশাল ক্ষতি হলো, এগুলো সরকারের তরফ থেকে সাধারণত রেভিনিউ ডিপার্টমেন্ট লোক তারা গিয়ে অ্যাসেসমেন্ট করেছে কিনা, দেখা গেল তাদের আলোচনা অনুযায়ী ঠিক প্রপারলি সেরকমভাবে নথিভুক্ত করেনি। কেন এটা করা দরকার? কদিন আগে দেখেছি সরকার যে এই 95,000 টাকা না কত টাকা করে জানি মাথাপিছু এরকম কিছু স্যাংশন করেছেন, কিন্তু তাদের বাড়ি ঘর সম্পত্তি, দোকানপাট এবং অন্যান্য যে এই জীবিকার যে উৎসগুলো যেরকমভাবে ধ্বংস হয়েছে,
95,000 টাকা তো নস্যি। কিভাবে তারা পুনরায় তাদের এই জীবন জীবিকা এটাকে আরো সুন্দরভাবে গড়ে তুলবেন? কাজেই ইনটু টু তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে এগুলো রেকর্ড করা দরকার। 16 আনা যদি নাও হয়, কিন্তু কিভাবে তার ম্যাক্সিমাম তাদের সে কম্পেনসেশন দেওয়া যায়, সরকারকে সে ব্যবস্থা অবশ্যই করা দরকার, সেরকমভাবে প্ল্যানিং করা দরকার। এবং সেই জায়গায় আমরা বলবো ক্যাশ বাড়িঘর তৈরি করা এবং আরও অন্যান্য কিছুর জন্য তো সাহায্য তো করতেই হবে। এখন যাদের ব্যবসা বাণিজ্য, এমনকি চাষবাস, এখন বর্ষার সিজন, মানে ঠিক মতো যদি টাইমলি রোয়ানা লাগানো যায়, চাষ হবে না। তো এই ক্ষেত্রেতে তারা তাদের যাতে জীবন জীবিকা পুনরায় গড়ে তুলতে পারেন, আমাদের ডিমান্ড হলো যে লো ইন্টারেস্টে, একদম নো ইন্টারেস্ট বলছি না, লো ইন্টারেস্টে লং টার্ম ঋণ দিয়ে হলেও তারা যাতে দোকানপাট, ব্যবসা বাণিজ্য, জীবন জীবিকা শুরু করতে পারে, এই পরিকল্পনা করা দরকার। তারপর যে সমস্ত বাড়িঘর পোড়া হয়েছে, ভাঙ্গা হয়েছে, এখন বৃষ্টি, এই বেশি বৃষ্টির কারণে দেওয়ালগুলো ধসে পড়ছে। এক্ষুনি যদি এগুলি ধ্বংসস্তূপ সরিয়ে যে ওয়ালগুলো অন্তত টিকে আছে রক্ষা করে ব্যবস্থা না করা হয়, তাইলে এটার রক্ষাই করা যাবে না। কাজেই এই জন্য অর্থ সাহায্য তো করা দরকারই, বা অন্যান্য ম্যাটেরিয়ালটা দিয়ে। পাশাপাশি ওই সমস্ত এলাকাতে, বিশেষ করে বিশকাট, তারপরে এখানে ওই 33 কেবি যে এলাকা বলে, দুর্গাপুর বলে এটাকে, হ্যাঁ 33 কেবি এলাকা, হ্যাঁ ওইসব জায়গাতে নিরাপত্তা ক্যাম্প, এগুলো আগে ওই সমস্ত এলাকাতে সন্ত্রাসবাদী কার্যকলাপ যখন ছিল তখন এই এসপিইউ ক্যাম্প বসানো ছিল। এই গভর্নমেন্ট আসার পর এসপিইউ ক্যাম্পগুলো তুলে নেওয়া হয়েছে। এসপিইউ ক্যাম্পগুলো যদি থাকতো আজকে এই ঘটনা সেরকমভাবে হতে পারতো না। কাজে শুধু এসপিইউ দিয়ে হবে না, ওই জায়গাতে সেখানে ঠিক সেরকম এডিকুয়াট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, যতদিন না সারা মহকুমাতে বা ওই এলাকাতে শান্তি সম্প্রীতি সেরকম পরিবেশ ফিরে না আসে, এটা করা দরকার। ফিফথ আমরা বলবো যে পরমেশ্বর রিয়াং, একটা যুবক, শিলংয়ে এই কলেজে পড়তো, তার আরও দুই ভাই এবং আরেক বোন বাড়িতে, সব বেকার। আমরা বলবো তার পরিবারে এরকম অতীতেও যখন সাম্প্রদায়িক এরকম হানাহানি বা ইয়েতে যারা হয়েছে, একটা জবের ব্যবস্থা হতো, এটা যেন ব্যবস্থা করা হয়। সিক্সথ হলো পিস ইনিশিয়েটিভ, যে সরকারের তরফ থেকে শুধু ওই 20 কার্ড, 30 কার্ড, 6 কার্ড, 7 কার্ড দুর্গাপুর না, বিভিন্ন জায়গাতে যেখানে মিশ্র বসতি আছে, এইসব জায়গাতে এই জনমনে আস্থা ফিরে নিয়ে আসার জন্য সমস্ত রাজনৈতিক দল, এনজিও, এলাকার গণ্যমান্য মানুষ সকল উপস্থিতিতে যাতে পিস ইনিশিয়েটিভ নেওয়া হয়। অতীতেও 80-র দাঙ্গা, তার পরবর্তী সময়েতে এনএলএফটি, টাইগার ফোর্সের তাদের যে এই হামলাতে বহুবার এই গন্ডাছড়া, রৈশাবাড়ি, শর্মা এসব এলাকাতে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হয়েছিল। সেই সময়তে বামপন্থী ফ্রন্ট সরকার এরকম পিস ইনিশিয়েটিভ নেওয়ার ফলে উগ্রবাদী কার্যকলাপে কিছু লোক ক্ষতিগ্রস্ত, প্রাণহানি হয়নি তা বলছি না আমরা, কিন্তু এরকম ব্যাপক হতে পারেনি কখনো। এবং তারা বলছিলেন গত 25 বছরে আমাদের এরকম দিন আমাদের কাটাতে হয়নি। এরকম অসহায়তা, যে থানায় ফোন করছি ফোন তুলে না, এসডিএমকে ফোন তুলছি ফোন তোলে না, এমএলএকে ফোন করছি ফোন তোলে না, প্রাক্তন এমপি আমরা দেখেছি গতকাল, প্রাক্তন এমপির বাড়ি থেকে
50 হাত দূরে বাড়ি পুড়েছে, গাড়ি পুড়েছে, অটো পুড়েছে। প্রাক্তন এমপিকে ফোন করে সে ফোন তোলে না। এমএলএর বাড়ি 1.5 মাইল 2 মাইল দূরে, এডিসি মেম্বারের বাড়ি সেখানে, শাসক দলের নেতাদের বাড়ি কাছাকাছিতে, সব সুইচ মানে অফ। তো সেই জায়গায় যে এই পিস ইনিশিয়েটিভ খুব জরুরি। অতীতে এনএলএফটি, টাইগার ফোর্স, টিএনবির সময়তে আরও বেশি আক্রমণের পরও এই জাতীয় ঘটনা হয়নি। কাজে সেই অভিজ্ঞতায় আমাদের এগুলো পুনরাবৃত্তি করা দরকার প্রশাসনের, সবার মঙ্গলের জন্য। আর 7 নম্বর দাবি হলো আমাদের ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন অফ অল ইনসিডেন্টস। 7 তারিখের সেই পরমেশ্বর ইয়াংয়ের উপরে আক্রমণ, হামলায় তার মৃত্যু থেকে শুরু করে এই যে লুটপাট, অগ্নিসংযোগ, সব কিছুর ইম্পার্শিয়াল এরকম ইনভেস্টিগেশন করার মধ্য দিয়ে কালপ্রিটটা যাতে তারা আইনানুগভাবে শাস্তি পান। কারণ এইভাবে যদি কালপ্রিটটা পার পেয়ে যায়, এটা সমাজে একটা ক্ষতচিহ্ন থাকবে। আগামী দিনেও আবার সুযোগ সুবিধা পেলে আবার মাথা তোলা দাঁড়াবে বিষাক্ত এই সাপের মতো। কাজেই এটা আমাদের চিহ্নিত করা দরকার। এই ক্ষেত্রেতে কোনো ধর্ম, জাত, রং এটা যেন দেখা না হয়। এখন কেন ঘটনা হলো? আমাদের সফরের এই অভিজ্ঞতাটা বললাম, যা দেখেছি আমরা। কেন এই ঘটনাটা হলো? আমাদের এই ইয়েটা কি, ইমপ্রেশনটা কি? আমরা আগেও বলেছি, নতুন না। 7 তারিখের ঘটনা কোনো পূর্ব পরিকল্পিত খুন না। দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। কিন্তু এই অ্যাক্সিডেন্টটা এমনিতে হয়নি। এটা কোনো পক্ষ চক্রান্ত করে সেই কাণ্ড ঘটিয়েছে তা নয়। কিন্তু কেন হলো? গত 6 বছর ধরে চলা ত্রিপুরাজ্যের মধ্যে যে অপশাসন, মিস গভর্নেন্স, এটা তারই যে একটা র্যাশ। এই মিস গভর্নেন্সে শুধু আইন শৃঙ্খলার আজকে যে অবনতি তা নয়, অ্যাকিউট ক্রাইসিস, অভাব গ্রামাঞ্চলে, টোটাল ললেসনেস, এবং সেই জায়গাতে সংবিধান বহির্ভূত কিছু এলিমেন্টস, শুধু গন্ডা তুইছে যে ঘটে সেখানে না, সারা ত্রিপুরাজ্যের সর্বত্র এখন তারা অ্যাডমিনিস্ট্রেশনের উপরে তাদের যে অরাজক কর্তৃত্ব, এরা থানা পরিচালনা করছে, এরা অফিস পরিচালনা করছে সর্বত্র, এবং এটা অপশাসনের একটা ক্ষেত্র তৈরি ত্রিপুরাজ্যে। এবং কারা এগুলি করছে? এই এলিমেন্টসগুলোই হলো যাদেরকে কাজে লাগিয়ে রাজনৈতিক ক্ষমতা দখলের চেষ্টা করে শাসক দল, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি, যে বুথ দখল, বিরোধী রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে বাধা দেওয়া, ইভেন এই চলতি ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও যা আমরা লক্ষ্য করছি। এইভাবে যুবকদের একাংশকে টোটাল একটা ক্রিমিনাল, মানে ক্রিমিনালাইজেশন, একটা ক্রিমিনালে পরিণত করেছে। এবং তারা নিয়ন্ত্রণ করে অফিস, তাদের নির্দেশে এসডিএমকে এই জাতীয় আনন্দ মেলার নামে জুয়া খেলা, অবাধে মদের ফোয়ারা উৎসব করা, পাচার, এগুলো নিয়ন্ত্রণ করে
সৎ সিভিল অফিসার বা পুলিশ অফিসার নেই কথা বলছি না, কিন্তু তাদের কর্তৃত্ব করার কোনো উপায় নেই। এবং এই ঘটনাগুলি বিভিন্নভাবে লক্ষ্য করছি আমরা। গন্ডাছড়াতে ঘটনা, এই নরসিংগড়ে ভারতরত্ন ক্লাব তো না, উষাবাজারে সেখানকার ক্লাবের সম্পাদক খুন, বিভিন্ন জায়গাতে আরো নানা ঘটনা দৈনন্দিন হচ্ছে। এগুলি হলো তার উপসর্গ। এবং ত্রিপুরাজ্যে এই যে প্রশাসন প্রায় প্যারালাইজড অবস্থা। এখন 7 তারিখের ঘটনাটা পূর্ব পরিকল্পিত না বলছি, কিন্তু 12-13 তারিখের ঘটনাগুলি, ওই ঘটনা থেকে এই যে টোটাল যে পরিবেশ, তার র্যাশ হিসাবে এই কটা দিনে প্রশাসনের এই যে প্যারালাইজেশন, এর থেকে এই সমস্ত শক্তিগুলো যারা নানাভাবে মানে এর দিন ক্রাইম করছে, প্রায় পরিকল্পনা করে সেই শক্তিগুলো অল্প সময়ের মধ্যেই এই ঘটনা ঘটিয়েছে। নতুবা একই সাথে এদিকে বিষকাট, আবার ওইদিকে পাখিটিপোড়া পাড়া, একই সাথে এদিকে 30 কাঠ, আবার ইয়েতে এই নারায়ণপুর বাজার, এটা হতে পারে না। অর্থাৎ 7 তারিখের পর সমস্ত ক্রিমিনালরা, এদের অংশ নিরীহ কিছু যুবকদেরকেও সাথে নিয়ে সাম্প্রদায়িক জিগির তুলে এই ঘটনাটা ঘটিয়েছে। এবং এইভাবে এই কর্মকাণ্ড ঘটিয়েছে। তো এই জায়গায় আমরা বলবো যে শুধু গন্ডাছড়ার প্রশ্নে না, আজকে সারা ত্রিপুরাজ্যের প্রশ্নে এটা একটা ওয়ার্নিং। সরকার, প্রশাসন সতর্ক হন, সাবধান হন, এবং জনগণের কাছেও আপিল করব যাতে এইভাবে আর কোনো জায়গাতে কোনো প্রাণ না হানি হয়, কোনো জায়গাতে এরকম বিভীষিকাময় পরিস্থিতি তৈরি না হয়। সর্বশেষ যেটা বলবো, এটা আমাদের দাবির বাইরে, সেটা হলো, যদিও এটা আমাদের বলার কথা না, প্রশাসনকে উপলব্ধি করার কথা। কালকেও কেউ জিজ্ঞেস করছিল আমাদেরকে, কেন মুখ্যমন্ত্রী এখনো, আপনারা তো এর আগেও আইতে চাইছিলেন, আপনাদেরকে আইতে দেয় নাই, কিন্তু এখনো কেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এখানে আসতেছেন না? পাবলিক প্রশ্ন তুলতেছেন। কয়েকজন বোধহয় সাংবাদিক তারাও প্রশ্ন তুলছেন, টেলিফোনেও আমাকে অনেকে বলেছেন। হ্যাঁ, ঠিক, এটা পাবলিকের মধ্যে এই উপলব্ধি হয়েছে, কিন্তু এটা দুর্ভাগ্যের ত্রিপুরাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি প্রশাসন এবং সবকিছুরই তিনি এখন সর্বেসর্বা। আমরা বলবো ইমিডিয়েটলি মাননীয় মুখ্যমন্ত্রী সাথে তার বিশ্বস্ত, অতি বিশ্বস্ত পুলিশের মহানির্দেশক, যাকে দিয়ে সারা ত্রিপুরাজ্যের মধ্যে গণতন্ত্র জবাইয়ের সমস্ত কাজে লাগাচ্ছেন, সেই ডিজি সাহেবকে, সাথে মুখ্য সচিব এবং রেভিনিউ সেক্রেটারিকে নিয়ে আমাদের পার্টির তরফ থেকে, আমাদের পরিষদীয় দলের তরফ থেকে এই অনুরোধ জানাবো, তিনি গন্ডাছড়াতে যান। তিনি আগরতলাতে বসে হর ঘর তিরঙ্গার প্রস্তুতি নেন। আরে এখানে তো 165 পরিবারের ঘরেই নাই, আর আপনি এখানে বসে হর ঘর তিরঙ্গার আওয়াজ তুলছেন। আপনার তো লজ্জা থাকা উচিত, আপনার তো একটু
মানবিক থাকা উচিত। আপনি সেখানে যান। কেন বলছি আমি ডিজি এবং রেভিনিউ সেক্রেটারি? কারণ যে সেখানকার জনগণের অভিযোগ, এই যে ঘটনা দূর করানোর কথা ছিল না। আমি আগেও বলেছিলাম আরেকটা সাংবাদিক সম্মেলনে, 12 তারিখে যখন আমি দুর্গাচুমুনি ব্লকে আক্রান্ত এই নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য যখন বিজেপির আশ্রিত সমাজবিরোধীদের দ্বারা বারবার আমি ডলাইয়ের এসপিকে ফোন করে পাচ্ছিলাম না যে কি হচ্ছে এগুলি, আপনার পুলিশ এত পুলিশ থাকা সত্ত্বেও কি করে বিভিন্ন রাজনৈতিক দলের লোকরা আক্রান্ত হচ্ছে। তারপর আমি তখন ডলাইয়ের জেলা শাসককে ফোন করি যে কেন আপনার এসপি কোথায়? ডলাই তখন জেলা শাসক সাহেব আমাকে বলেন, স্যার এসপিকে পাঠানো হয়েছে গন্ডাতুইসাতে, সেখানে একটা ঘটনা হয়েছে, একটু উত্তেজনা আছে, এবং সেই ঘটনায় যে আক্রান্ত ছেলেটা মারা গেছে, ডেড বডি আসলে পরে হতে পারে, কাজেই এটা করার জন্য হয়েছে। আমি তখন ঠিক আছে, ভালোই করেছেন আপনি। আমি তখনই জানি এবং সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে আমাদের খোঁজখবর আমি নিই আমাদের পার্টির লোকজনদের কাছেও, এবং ডলাইয়ের জেলা শাসকও আমাকে অনুরোধ করেন, স্যার আপনিও আপনার বলুন যাতে সেখানে আমরা বলি। তাহলে এই যে ঘটনা এরকম একটা হতে পারে প্রশাসন জানে। স্বয়ং এসপি 12 তারিখ সেখানে উপস্থিত ছিলেন, দিন থেকে সন্ধ্যায় গেছে লাশ, কিন্তু আক্রমণ শুরু হলো লাশ পৌঁছানোর পর 8টা থেকে প্রায় ভোর 3টা অবধি লাগাতার পর্যাপ্ত পুলিশ ছিল, কিন্তু ঘটনাগুলো আটকাতে পারল না। কেন? কারণ শুধু অফিসার থাকলে হয় না, জওয়ান থাকলে হয় না, হাতে বিরোধী দল নেতা এবং এমএলএদেরকে সফর আটকানোর জন্য আইন থাকলে হয় না, সে আইন প্রয়োগ করার জন্য নির্দেশ থাকতে হয়। সেদিন সেখান থেকে ফেরার পর, কমলপুর থেকে ফেরার পর যখন শুনলাম যে সন্ধ্যা থেকে আক্রমণ শুরু হয়েছে, ডিজির সাথে আমি নিজে কথা বলেছি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সরকার কথা বলেছেন। তারা বলছেন আমাদেরকে বারবার কিচ্ছু চিন্তা করতে হবে না, আমরা সব দেখছি, যেন আমরা যে ওনাদের সাথে কথা বলছি যেন বিরক্ত, আপনারা এত দরদি কেন? তো তাদের কথা শুনে মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন কিছুই হবে না, ডিজি বলছেন সব কুছ ঠিক है, एसपी वहां पे है, एसपी সেখানে আছে তো আমি জানি। তাহলে কি অভাব? সদিচ্ছার অভাব এবং সঠিক নির্দেশের অভাব। এই জন্যই বলছি মাননীয় মুখ্যমন্ত্রী, ডিজি সাহেব, চিফ সেক্রেটারি এবং রেভিনিউ সেক্রেটারি সেখানে যান। যা ঘটনা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু ফার্দার যাতে কিছু না হয়। একদিকে হলো নিরাপত্তা ব্যবস্থা পুনঃস্থাপন করা, আগামী দিন যাতে কিছু না হয়। দ্বিতীয় হলো রেভিনিউ, অর্থাৎ এই যে পুনর্বাসনের জন্য শুধু এখান থেকে কিছু নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হলো ডিএমকে, এসডিএমকে, তহসিলদারকে, হবে না। চিফ মিনিস্টার নিজের চোখে এই ডেভাস্টেশন যে কি দেখে আসুন। আরেকটা বিনম্র আবেদন হলো, আজকে একটা পত্রিকা লিখেছে বামগ্রেসের নেতারা গন্ডাছড়াতে গিয়ে দাঙ্গার উস্কানি দিচ্ছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে এই পত্রিকার মালিক, সাংবাদিক, এডিটরকে বলবো যে কমিউনিস্ট পার্টি কখনোই এই ত্রিপুরাজ্যে এই জাতীয় ঘটনায় সবচেয়ে বেশি যদি কেউ ত্যাগ স্বীকার করে
কমিউনিস্টরা নিজেদের জীবন বাজি রেখে শান্তির জন্য, সম্প্রীতির জন্য লড়াই করে, আজকেও করে, আগামী দিনে করবে। এবং এই ঘটনা আমরা যে গেছি একটা লোক বলতে পারবে না। এখন সেই পত্রিকা যদি মনে করে তাদের পছন্দের রাজনৈতিক দলের নেতারা গিয়ে সেখানে জনরোষে পড়েছেন, এরপরে কেউ সেখানে যেতে সাহস করছে না, এই কারণে অন্য রাজনৈতিক দলের লোক যারা শান্তির জন্য চায় তাদের উপরেও কাদা লাগাতে হবে, এটা দুর্ভাগ্যের। যাই হোক, আমি বলবো শুধু সেই পত্রিকাকে না, সমস্ত মাধ্যমকেই। এবং সে গতকাল পরমেশ্বর রিয়াংয়ের বাবা একটা উষ্মা প্রকাশ করেছেন যে আমার ছেলে মৃত্যু হলো, আমার এত বড় ক্ষতি হয়ে গেল, আমাকে সমবেদনা দেওয়ার পরিবর্তে বলছে আমার ছেলে ড্রাগ খায়, আমার ছেলে এই সেই। হ্যাঁ, তাই আমাদের নজরে এসছে যে এরকম কিছু উস্কানিমূলক কিছু এরকম পোস্ট বিভিন্ন সামাজিক মাধ্যমে, কোথাও ইন্ডিভিজুয়াল, হয়তো ফেকও হতে পারে, এগুলো ছড়াচ্ছে। আমি তাদেরকে অনুরোধ করব এইভাবে আগুনে ঘি ডালবেন না, এতে কারোর উপকার হয় না। এ হলো মোটামুটিভাবে সামগ্রিকভাবে উপস্থিত করলাম। এখন আমার কলিগরা যদি কিছু বলতে চান বলতে পারেন। সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমি দু একটা বিষয় শুধু বলবো। গন্ডাছড়া বা গন্ডাতৈছার এই যে সাম্প্রতিক ঘটনা ঘটল, এই সম্পর্কে আমাদের পার্টির রাজ্য সম্পাদক, বিরোধী দলনেতা কমরেড জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে আমরা গতকালকে গিয়েছিলাম। আমাদের সঙ্গে 3 জন বিধায়ক, আমরা 3 জন প্রাক্তন বিধায়ক, একজন প্রাক্তন মন্ত্রীও আমরা ছিলাম। তো আমাদের পরিদর্শনের সময়ে যে সামগ্রিক বিষয়টা, সেই বিষয় নিয়ে বিরোধী দলনেতা আমাদের যা বক্তব্য সেটা সুনির্দিষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন। তারপরও দু একটা বিষয় আমি বলবো যে গত 7 তারিখে যে ঘটনা ঘটল, 7ই জুলাই আনন্দ মেলাকে কেন্দ্র করে, এই ঘটনা যার মৃত্যু হলো পরমেশ্বর রিয়াং, সে আরেকজন যুবককে, ছেলেকে রক্ষা করতে গিয়ে সেই মেলাতে যাওয়ার সময়ে তার সঙ্গে একটা সাইকেল ছিল, সে এইভাবে কেন ঢুকছে, মেলা কর্তৃপক্ষের তারা তাকে বাধা দেয়, তাকে প্রহারও করে। এইটা দেখে এই পরমেশ্বর রিয়াং ছুটে এসে তাকে রক্ষা করে। যাকে রক্ষা করেছে আমরা যতটুকু জানতে পেরেছি, তার একটু স্বাভাবিকতার প্রশ্নে একটু অসুবিধা আছে, একটু অস্বাভাবিকতার লক্ষণ আছে। তার মা বাবার সঙ্গে আমরা গতকালকে কোথাও বলেছি, ওর চিকিৎসার প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য আমরাও কিছু সহযোগিতা করব এটা বলেছি। কিন্তু সেই ছেলেটাকে রক্ষা করতে এসেছিল, রক্ষা করেছে। কেন তাকে রক্ষা করলো? এই ছিল এই পরমেশ্বর রিয়াংয়ের বিরুদ্ধে ক্ষোভ। তাৎক্ষণিক তো সেটা শেষ হয়েছে, তার পরবর্তী সময়ে তাকে অত্যন্ত সংঘবদ্ধভাবে এসে এই পরমেশ্বর রিয়াংকে আক্রমণ করে। সে আক্রমণের পরেই সে আহত হয়ে এই কুলাই হাসপাতাল থেকে আগরতলা জিবি হসপিটালে এসে মৃত্যু হয়।
মৃত্যুর পরে তার যখন এই মৃতদেহ নিয়ে যাওয়া হয়, তাকে কেন্দ্র করে এই সমস্ত সামগ্রিক ঘটনাগুলি ঘটেছে, আপনারা শুনেছেন। আমি বলতে চাই 7 তারিখে যে ঘটনা ঘটেছে, আনন্দ মেলা যেখানে হয়েছে, যারাই পারমিশন দিয়েছে প্রশাসনের তরফ থেকে, কেন তার নিরাপত্তার ব্যবস্থা থাকবে না? সমস্যা হলে, অশান্তি হলে যদি সেখানেই ব্যবস্থা নেওয়া হতো, এত বড় ঘটনা যে ঘটেছে সেটা হওয়ার প্রশ্ন ছিল না। এটা এক। দ্বিতীয়ত, আপনারা শুনেছেন 12 তারিখ যখন তার মৃতদেহ নিয়ে যাওয়া হলো, তারপরে যেভাবে উত্তেজনা ছড়াতে শুরু করেছে, প্রশাসনের উচ্চস্তরের নেতৃত্বরা জানে না, ডিএম, এসপি। আমরা যখন কালকে গেলাম, আমাদের সামনে বলেছে, এসপি ছিল যখন 12 তারিখের এই ঘটনা ঘটে, আমরা যখন ওই 7 কাটে ছিলাম, তখন বলেছে যে এসপি তো এই পাশাপাশি কিছু দূরেই ছিল, পুলিশ ছিল, কিন্তু তাদের কোনো ব্যবস্থা ছিল না। ওই যে পুলিশ আছে, সব কিছু আছে, তার নির্দেশ ছিল না। কোথায় এই নির্দেশ আটকে ছিল? কার নির্দেশ ছিল? এরকম একটা অশান্তি হোক, এই জন্যেই প্রশাসনিক এই যে উদাসীনতা এবং তার পেছনে ষড়যন্ত্রও আছে কিনা, এই সামগ্রিক বিষয়টা সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা উচিত। আমরা যখন এই পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে গেলাম, ওর মা বাবার সঙ্গে কথা বললাম, পরমেশ্বর রিয়াংয়ের বাবাও বলেছে যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এখনো সবাই গ্রেপ্তার হয়নি, কিন্তু তার মানে সমস্ত অংশের এই যারা উপজাতি তারা তো দোষীরা, দোষীদের ব্যবস্থা নিতে হবে। এই দাবি অত্যন্ত সঠিক। তেমনি আমরা যখন এই বাড়ি বাড়ি যাচ্ছিলাম, তখন সেখান থেকে খবর এসছে, কিছু খবর গোপনও রাখার জন্য বলেছে, যে আমার দোকানে আগুন দিয়েছে, আমরা তো সরে গেছি, কিন্তু একজন উপজাতি আমার এই আগুনটা নিভিয়ে দিয়েছে, তার জন্য আমার দোকানটা রক্ষা পেয়েছে। এই প্রমাণ হয়েছে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে 165 পরিবার। আমরা এই গন্ডাতুইসা যে শিবির, স্কুলের যে শিবিরে আমরা গেলাম, তাদের কাছ থেকে যা শুনছি, এটা মানে অমানবিক অবস্থার মধ্যে তারা বসবাস করতে হচ্ছে। শিশুরা এই পাকা ফ্লোরের মধ্যে, পলিথিনের উপরে, বয়স্করা যাদের 70-80 বছর বয়স হয়ে গেছে, কি করে থাকে? এই গত 3 দিন যে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পড়ে গেছে, শীতে কাঁপছে, জ্বরে সকাল থেকে পড়ে আছে, আমাদেরকে দেখাচ্ছে, ওই দেখেন জ্বরে। সকালে আমরা বলেছি, এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। কি করে থাকে? এটা পলিথিনের উপরে সমস্ত জ্বর, গায়ে ব্যথা, অসুস্থতা দেখা দিচ্ছে। এত দৈন্যদশা যে সরকারের তাদেরকে বিছানার জন্য একটা কম্বল দিতে পারে না, গায়ে দেওয়ার জন্য একটা চাদর দিতে পারে না, চিকিৎসকদের একটা টিম সকাল বিকাল যেতে পারে না, ওষুধপত্র দিতে পারে না। এখন ওষুধ লিখে দিচ্ছে, কোথা থেকে কিনবে তারা? তাদের বাড়িঘর যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যা দেখেছি, যদি না যেতাম আমরা অতটা উপলব্ধি করতে পারতাম। একটা পরিবারের বাড়িঘর করতে 20-30 বছরও প্রতিষ্ঠিত করতে পারে না। তার ঘর বাড়ি সমস্ত কিছু প্রতিষ্ঠিত করার পর সেই ঘর বাড়ি শেষ করে দিয়েছে। গাড়ি নিয়ে এসেছে, গাড়ি দাঁড় করিয়ে সমস্ত জিনিস গাড়িতে তুলেছে, যা যা নেওয়ার মতো সব নিয়ে তারপরে ঘরে আগুন দিয়ে দিয়েছে। ঘরের আলমিরা ভেঙেছে, শোকেস ভেঙেছে, সেখান থেকে মূল্যবান সম্পদ বের করে নিয়ে তারপরে আগুন লাগিয়ে দিয়েছে। কারোর কারোর দোকান এবং বাড়ি প্রচুর মালপত্র আছে দোকানে, সেই সমস্ত মালপত্র লুট করে নিয়ে তারপর আগুন ধরে দিয়েছে। বিভৎস। একটা পরিবারের 10টা গরু এক ঘরে
মারা গেছে, গরু, ছাগল, হাঁস, মোরগ যা আছে, এই বিভৎসতা দেখে এসেছি। আর এরা এই কাতরাচ্ছে এই শিবিরের মধ্যে। এই অবস্থা, দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের 7 দফা যে সুপারিশ দাবি আমরা করছি, সেটাকে যাতে কার্যকরী করা হয়। আর এই যে কার কত ক্ষতি হলো, তাৎক্ষণিকভাবে 1-2 দিনের মধ্যে যারা কেউ এই শরণার্থী শিবিরে কেউ বাড়িতে নেই, এমন সময় ইনকোয়ারি হয়েছে, খোঁজ নিয়েছে, সঠিক তথ্য তো সেখানে আসেনি, তারা বলেছে। সেই তারা হুরা অস্থিরতার মধ্যে আমরা কিছুই করতে পারিনি। সেটা আমরা বলছি, দাবি করছি যে সঠিক তথ্য নির্ণয় করতে হবে এবং তাদেরকে যতটুকু ক্ষতিপূরণ হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা তাদেরকে করতে হবে। স্কুলের ছাত্রছাত্রী যারা বাড়িঘরের প্রত্যেকে এক কাপড় নিয়ে বেরিয়ে এসেছে, ছেলে মেয়ের যেমন যা ছিল গায়ে, পুরুষের গায়ে গামছা পরে বেরিয়ে গেছে প্রশাসনিক শিবিরে যাওয়ার জন্য, শরণার্থী শিবিরে যাওয়ার জন্য অন্যের বাড়ির থেকে কাপড় সংগ্রহ করে নিয়ে সেই কাপড় পরে গিয়েছে। ছাত্রছাত্রী যারা, তাদের বই পুস্তক সব নষ্ট হয়ে গিয়েছে, তাদের বই পুস্তক দিতে হবে। এই সামগ্রিক বিষয়গুলি দিতে হবে। তেমনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমি বললাম, যে এই মৃত রিয়াংয়ের যে বাবা, উনিও বলছে যে সবাই তো দোষী না, কিন্তু দোষীদের গ্রেপ্তার করতে হবে। তেমনি এখানে যারা এই লুটপাট করেছে, সর্বশান্ত করে দিয়েছে, তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সব অংশের মানুষকে তো দোষারোপ করছে না। গন্ডাছড়ার মানুষ, অনেক ঘটনা ঘটেছে গন্ডাছড়াতে। 80 সালেও কিন্তু এরকম অবিশ্বাস সৃষ্টি করতে পারেনি, ঘটনা হয়নি। উগ্রপন্থার সময়ে অনেক ক্ষতি হয়েছে। তারপরেও এখানকার ঐতিহ্য হলো জাতি উপজাতির মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করা। এই ঐতিহ্য বজায় রেখে এখনো তারা বসবাস করতে চায়, তারা বাড়িতে ফিরে যেতে চায়। সেই বাড়িতে ফিরে যাওয়ার জন্যে আগে যে তাদের এই ক্যাম্পগুলি ছিল, সেই ক্যাম্পগুলি বিশকাট ছিল, তারপরে ওই এমআর দাসপাড়া, পিসলি গাছ, ওইখানে, এরপরে 36 কার্ড, এই সমস্ত জায়গাতে ক্যাম্প ছিল। সেই ক্যাম্পগুলি তুলে নেওয়ার পর এই ঘটনা করতে সাহায্য করেছে। তাদের দাবি হচ্ছে আমরা বাড়িতে ফিরে যেতে চাই। কৃষি মরশুম চলছে, কৃষিজীবী, মৎস্যজীবী, এরকম অংশের লোক যারা সবাই আজকে এখানে, তারা যদি আবার জীবন জীবিকা শুরু করতে হয়, তাদেরকে নিরাপত্তা দিতে হবে। একদিকে যেমন তাদের ক্ষতিপূরণ দিয়ে তাদের পুনরায় জীবন জীবিকা শুরু করার ব্যবস্থা করতে হবে, তেমনি নিরাপত্তা দিতে হবে। তার জন্য এই নিরাপত্তা ক্যাম্পগুলি, এগুলি সহ আরও 2-1টা জায়গাতে সেই ক্যাম্পের প্রয়োজন থাকলে সেখানে ক্যাম্পগুলি গড়ে তুলতে হবে। সর্বশেষ যেটা আবেদন করব, সমস্ত অংশের, জাতি উপজাতি, ধর্ম বর্ণ, সব অংশের মানুষের কাছে শান্তি সম্প্রীতি বজায় রেখে আগামী দিন আমরা যেন সামনের দিকে এগোতে পারি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিয়ে তারাও যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তার জন্য সবাই সহযোগিতা করতে হবে। এবং তার জন্যে প্রশাসনিক উদ্যোগের যে ব্যবস্থা গ্রহণ করার কথা আমরা বলছি, খুব দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করে শান্তি সম্প্রীতিও বজায় রাখতে হবে, এই আবেদন করছি। কোনো প্রশ্ন কারো? এই যে চলছে নিরপেক্ষ, ত্রিপুরাজ্যে যে গত 6টা বছর দেখছি আমরা, শাসক দলের লোক হলে 7 খুন মাফ, এফআইআরও তাদের বিরুদ্ধে নেওয়া হয় না। এই জন্যই বলছি যে এটা যারা 7 তারিখের ঘটনার সাথে যুক্ত তারাও অপরাধী, আর 12-13 তারিখে যারা লুটপাট করেছে তারাও সমান অপরাধী। কাজে এই ক্ষেত্রেতে কোনো রং যাতে না দেখা হয়, প্রয়োজনে স্পেশাল ইনভেস্টিগেশন টিম এসআইটি করে এটা করা হোক, যাতে কালপ্রিট পায়। যদি একবার যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে এগুলি বারবার রিপিট হবে। সেটা ঠিক আছে, বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস ইতিমধ্যে জুডিশিয়াল ইনকোয়ারি ডিমান্ড করছে।
আপনারা কি এমন জুডিশিয়াল না, জুডিশিয়াল ইনকোয়ারি হলেই যে সব হয়ে যাবে তা নয়। জুডিশিয়াল ইনকোয়ারি করে তো ওগুলি জুডিশিয়াল তো তারা এইভাবে একদম ইনটু ইনভেস্টিগেশন করে না, তারা হয়তো কোনো কারণ ইয়ে করবে, এটা তারা করেছে তাদের মতো করে, আমাদের কোনো আপত্তি নেই। বাট উই ওয়ান্ট যে ত্রিপুরা পুলিশ তার হাতে যে সমস্ত আইন কানুন ব্যবস্থা আছে, তার যদি সেই সঠিক রাজনৈতিক সদিচ্ছা থাকে, ইট ইজ পসিবল আন্ডার দি সিস্টেম অলসো। এখন অব্দি আমাদের কাছে যে সমস্ত ফুটেজ আমরা দেখতে পেয়েছি গন্ডা ছড়ার ব্যাপারে, মোটামুটি একটা জিনিস প্রাইমারি এস্টাবলিশ হয়েছে পুলিশ ইন অ্যাকশন। আপনারা বলছেন যে এসআইটি মানে স্পেশাল ইনভেস্টিগেশন টিম টু বি ফ্রম উইদিন দ্য পুলিশ। না না, এখন কেন পুলিশ এই যে ইনঅ্যাক্টিভ ছিল, এটা আমি বলছি, কেননা প্রশাসনের অজ্ঞাতসারের এই ঘটনাগুলি হয়নি। আমি তো বললাম গন্ডাছড়ার ঘটনার প্রথম জানি আমি গন্ডাছড়া জেলা শাসকের কাছ থেকে, এসপিকে না পেয়ে। তা এসপি ছিলেন এবং শুনলেন আপনারা, এসপি স্বয়ং ছিলেন এবং পুলিশও পর্যাপ্ত ছিল, কিন্তু অ্যাকশন নেই। তখনই আমরা যখন চিফ মিনিস্টার এবং ডিজিকে ফোন করলাম, ডিজি বলছেন আপনাদের এত উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তার মানে এটা কি তাহলে? সব ছিল, কিন্তু হুকুমের অভাব, ইচ্ছার অভাব। তো এই ক্ষেত্রেতেই বলছি যে এসআইটি করে সেরকম, এটা গন্ডাছড়ার যে পুলিশ অফিসার সেখানে সেদিন ছিল, তাদেরকে দিয়ে করাতেও কথা নেই। অন্য জায়গা থেকেও এরকম যাদের সেরকম এই অ্যান্টিসিডেন্ট আছে, ভালো ইন্টিগ্রিটি আছে, অফিসার দিয়ে করানো হোক। ওকে, থ্যাংক ইউ। তাৎক্ষণিকভাবে আপনি বলছেন যে 7 তারিখের ঘটনা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। কালকে আপনার সঙ্গে আমরা রাতে কথা বলবো। পরবর্তী সময়ে যে ঘটনাটা হলো 12 তারিখে ডেড বডিটা যাওয়ার পর, সেটা আপনি বলছেন যে পরিকল্পিত। রাইট, দ্যাট ওয়াজ আফটার 7th দ্যাট ইনসিডেন্ট। আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের কি এমন অনুভব হয়েছে যে বিকজ অফ ফ্রিকুয়েন্ট প্রভোকেশন আমাদের জাতি উপজাতির যে বিশ্বাসের সম্পর্কটা কোন জায়গায় হোঁচট খেয়েছে? না, আমি তো বলেছি জায়গাতে লাস্ট 6 years ক্রিমিনালাইজেশন অব দি পলিটিক্স, অর্থাৎ এই জাতীয় যে ইনোসেন্ট যুবকদেরকে রাজনৈতিক ভেস্টেড ইন্টারেস্টে এমনভাবে ইউটিলাইজ করা হয়েছে নানা ধরনের অপরাধের সাথে, এরা শাস্তি পায় না, পুলিশ এদেরকে টিকি ধরে না। এই এলিমেন্টসগুলোই এই ঘটনার পর যখন একটা সাম্প্রদায়িক ইন্ধন পেল, দ্রুত এটা করেছে, অথবা একসাথে প্রায় এইভাবে কাজ করতে পারে না। ত্রিপুরাজ্যে এরকম সাম্প্রদায়িক উস্কানি বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে নানাভাবে হয়েছে, আরো মারাত্মকভাবে হয়েছে, কিন্তু এই জাতীয় ঘটনা ঘটেনি কখনো। আমি সেজন্যই বলছি যে লাস্ট 6 yearsের যে মিসগভর্নেন্স, অপশাসন, তারই যে এটা উপসর্গ, এটারই বহিঃপ্রকাশ এইভাবে ঘটল। এবং এটা গন্ডাছড়া দিয়েই শেষ হয়ে গেল যদি মনে করি আমরা, আত্মতুষ্টি লাভ করে ভুল হবে। ত্রিপুরাজ্যের বিভিন্ন জায়গাতে বারুদ করে রেখেছে এই গত 6 বছরের পাপে, বহু জায়গাতে। কাজে গভর্নমেন্ট, শাসক দল এ থেকে শিক্ষা নিন, তাদের সম্বিত ফিরোক আমরা চাই, তাদের সম্বিত ফিরোক। থ্যাংক ইউ। স্যার, একটা পলিটিক্যাল কোশ্চেন, রাইট। পার্টি সম্পর্কে। বিগত 6 বছরে বিজেপি এখানে সরকারে আশীর্বাদ করে, আপনাদের শক্তি ক্রমশ ক্ষয়িষ্ণু। এই জায়গাটাতে কিভাবে কাজ করছে যুব সম্প্রদায়, বিশেষ করে এটা আমি ক্ষয়িষ্ণুর কথা বলবো না, আমি না, আমি এটা আই ডোন্ট অ্যাডমিট ইট। ত্রিপুরাজ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। এটা শুধু আমরা কেন, ত্রিপুরাজ্যের অন্যান্য রাজনৈতিক দল
এই পরিবেশে কাজ করতে অভ্যস্ত না, যে না যার বাড়ি পোড়া যাচ্ছে, যার বাড়ি দিন দুপুর আক্রান্ত হচ্ছে, যার পার্টি অফিস লুট হচ্ছে, তারাই আবার আসামি হচ্ছে, পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে, আর যারা আক্রমণকারী এরা বহাল তবিয়তে। কাজেই এরকম একটা পাগলা কুকুরও যদি একটা ফুটবল মাঠে হাজার হাজার দর্শকে ঢুকে যায়, ছুটোছুটি শুরু হয়ে যায়, তার মানে এই পাগলা কুকুর সেই স্টেডিয়ামের হাজার হাজার লোকের চেয়ে একটা পাগলা কুকুরের শক্তিশালী নিশ্চয়ই না। দ্যাট ওয়াজ দি ফর দ্য টাইম বিং। কাজে টাইম বিং এরকম একটা ফেসিস্টিক একটা পরিবেশ তৈরি করেছে, এটা এখন মানুষ তার মোকাবেলা করছে। যেমন এবারের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের কি, বিপ্লব দেব 96% আসন দখল করেছিল বিনা ইয়েতে। ডাক্তার মানিক সাহা বলছিল বিপ্লব যদি 96 করে আমার তো 100 করতে হবে, এবং এটা গোপনে নয়, প্রকাশ্যে ঘোষণা দিয়েছে 100% আসন জিততে হবে। তার অনুরণন করেছে মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী সুধাংশু দাস, অন্যরাও। কিন্তু জীবন বাজি রাখে হলো, জীবন দিয়ে হলেও বিরোধীরা, তার মধ্যে সিপিআইএমই বেশি, আমরা অন্তত 40% আসনে আমরা প্রার্থী দিয়েছি, যদিও সবটা রাখা যায়নি, 30% ময়দানে আছে। তাহলে এটা কি, এটা কি বিজেপির জয়? বিজেপির জয় না, নৈতিক পরাজয়। আর গণতান্ত্রিক শক্তি বামপন্থীদের নেতৃত্বে মাথা তুলে দাঁড়াচ্ছে। এই পরিবেশকে আমরা মোকাবেলা করব অবশ্যই। এটা আগামী দিন এই নতুন সূর্য উঠবেই। ধন্যবাদ।